ভোলায় আজও বাস সিএনজি চালকদের তুমুল সংঘর্ষ। বাড়াবাড়ির জেরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 17 রুটে বাস চলাচল বন্ধ। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধে যাত্রী ভোগান্তি। কালকে রূপতলি অফিস জ্বালাইতেছে, দুইটা গাড়ি একটা জ্বালাইতেছে। আমরা এই যানমালের নিরাপত্তা রক্ষার জন্য আমরা গাড়ি চালাবো না। কমিটি ঘোষণার উত্তেজনা থেকে মারামারিতে জড়ালো সাতক্ষীরা আশাশুনি বিএনপির দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি। একটি বিশেষ ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ও ফৌজদারি ও কার্যবিধি 144 ধারা জারির আদেশ। 3 পর্বে ইস্তেমার জন্য প্রস্তুত তুরাক্কির। প্রথম দুটিতে অংশ নেবেন জুবায়েরপন্থীরা। সাদ অনুসারীদের জমায়েত শেষ ধাপে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানালেন আইজিপি। আমরা নিজেরাই সবার ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি। বরগুনা জেনারেল হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও জীবাণুনাশক ব্যবহারের অভিযোগ। স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা। তদন্তের দাবি সচেতন নাগরিক সমাজের। এই ঔষধগুলো যারা ব্যবহার করছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। মাত্র 25% জনবল দিয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। বিগত সরকারের সিন্ডিকেট ভেঙে চলছে কাজ। পরিবর্তনে আশাবাদী কর্তৃপক্ষ। বাধাটাকে আমরা বর্তমানে 5ই আগস্টের পরে অনেকটাই উতরে ফেলতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আরও হব। নাব্য সংকটে সুনামগঞ্জের পাটলাই নদীতে কয়েক কিলোমিটার নৌযান। বিপাকে শ্রমিকরা। নির্ধারিত সময় পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শুরুতেই যথারীতি দেখছিলেন শিরোনামগুলো। বাস স্ট্যান্ডের জায়গা দখল নিয়ে ভোলায় আজও সংঘর্ষে জড়িয়েছে বাস শ্রমিক এবং সিএনজি চালিত অটোরিকশা চালকরা। আহত হয়েছেন বেশ কয়েকজন। বরিশালে বাস এবং কাউন্টার ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17টি রুটে সকাল থেকে বন্ধ বাস চলাচল। এদিকে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে স্থানীয়দের প্রায় 5 ঘন্টা অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে আবারও সংঘর্ষ। দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্র ভোলা শহরের বাস স্ট্যান্ড এলাকা। স্থানীয়রা জানায় বাস স্ট্যান্ডের একটি অংশের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ। এর জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষের পর বুধবার সকালে স্ট্যান্ডে অবস্থান নেয় বাস শ্রমিকরা। পরে সেখানে সিএনজি চালকরা দলবদ্ধভাবে গেলে আবারও ছড়ায় উত্তেজনা। এক পর্যায়ে বেঁধে যায় সংঘর্ষ। আগুন দেয়া হয় 3টি সিএনজি চালিত অটোরিকশায়। 6-7টা সিএনজি নিয়ে তারা তাদের এই পুরান জায়গা দখল করার জন্য আসে। এটাকেই কেন্দ্র করিয়া দুই পক্ষ উত্তেজিত হয়। কিন্তু সিএনজি আলারা কোনো অপকর্ম কাজ করে নাই। তারা স্টাফেরা ইট পাথর যা আছে গোলাবালু সব মারছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। তাদের উভয় পক্ষকেই আলোচনার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তারা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের যে সমস্যা আছে বা তাদের দাবি দাবা বিষয়গুলো নিয়ে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সংঘাতের জেরে বুধবার ভোর থেকেই ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাস গাড়ি কিছুই চলে না। কালকে ঘটনা পড়তে বাস বন্ধ আর অটো রিক্সা তো একদম রিক্স এরাতে যাওয়া যাবে না। মাইক্রো অন্যান্য যারা আছে তার ভাড়া তো অত্যাধিক পরিমাণে বেশি যাচ্ছে, যেটা মানে সর্বসাধারণের জন্য এক দুর্ভোগেরই কারণ বলা যায়। এদিকে বরিশালে কাউন্টার এবং বাস ভাঙচুরের প্রতিবাদে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 17টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বাড়তি ভাড়াও। স্থানীয়রা জানায় মঙ্গলবার বিএম কলেজের এক ছাত্রীর সাথে বাস ভাড়া নিয়ে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে শ্রমিকদের বিরুদ্ধে। এর জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীরা রূপাতলীর টার্মিনালে একটি বাস এবং কয়েকটি কাউন্টারে ভাঙচুর চালায়। এতে বরিশাল ও ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতি
এবং শ্রমিক ইউনিয়ন বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বাস চালানো তো অনেক কষ্ট হয়, সবার পর্যন্ত অনেক কষ্ট হয়। অন্যান্য যে যানবাহনে করে মানুষ আসবে ওইটাকেও তারা বাধা দিতেছে। গাড়ি ভাঙে, স্টাফদের মারে। এখন এই কারণে স্টাফরা চিন্তা করে যে আমরা ডেলি মার খাবো, কোনো গাড়িই বন্ধ থাক। ঢাকা আরিচা মহাসড়কেও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। মানিকগঞ্জের সাটুরিয়ায় গোলরা এলাকায় দুটি কারখানা কর্তৃক এলাকাবাসীর যাতায়াতের একটি পুরনো রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। বন্ধ হয়ে যায় যান চলাচল, ছড়িয়ে পড়ে যানজট। আমার মায়ের কিন্তু ক্যান্সারের রোগী, অনেকক্ষণ বসে থাকতে পারে না। ওনার কোম্পানির সাথে বুঝুক, কিন্তু আমাদের সাধারণ ভুক্তভোগী আমাদের সাথে ওনাদের ঝামেলা করে লাভ কি? ওনাদের কোম্পানির কাজ কিন্তু বন্ধ নেই, যত দুর্ভোগ আমাদের জনগণের। এই কোম্পানিগুলো আসতে খুব বেশি বছর না, ওনারা আসার পরে ওনারা আমাদের রাস্তাটা বন্ধ করে দিছে। এতে আমরা বাজার ঘাট করি, আমাদের সমস্ত ভাবেই রাস্তাটা অত্যন্ত জরুরি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। সংঘর্ষ, অবরোধ এবং যাত্রী ভোগান্তির আরো খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি ভোলাতে, সেখান থেকে যোগ দিচ্ছেন জুয়েল সাহা। জুয়েল, একটু জানাবেন শ্রমিক সংঘাতের পর পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর বাস চলাচল শুরু হয়েছে কিনা সেই খবরও জানাবেন। সকালে যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া এবং অগ্নিসংযোগের যে ঘটনাটি ঘটেছে, এরপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পুরো বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো এই এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে, কোস্টগার্ড, পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা, তারা কিন্তু পুরো বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকা কিন্তু তারা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়াও কিন্তু ভোলার সকল রুটে কিন্তু বাস চলাচল এখনো কিন্তু বন্ধ রয়েছে। আমরা ভোলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সেলিমের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত রাতের যে বাসের উপরে হামলা এবং অগ্নিসংযোগ এবং শ্রমিকদের উপর হামলার ঘটনায় বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য কিন্তু ভোলার সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন এবং এখন পর্যন্ত সেটি বন্ধ অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার, তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই সংঘাতের ঘটনা যাতে আর বেশি দূর না যায় এবং এটি নিরসনের জন্য তারা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ তারা কিন্তু সন্ধ্যা 6:30টার দিকে বসবে এবং এটি একটি সুষ্ঠু সমাধানের মধ্যে এই সংঘাত নিরসনের জন্য তারা চেষ্টা করবে বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে জুয়েল। আমরা এই পর্যায়ে যাচ্ছি বরিশালে। বরিশাল থেকে আমাদের সহকর্মী কাউসার হোসেন আমাদের সঙ্গে আছেন। কাউসার, হঠাৎ এই কর্মসূচির পর বিভিন্ন গন্তব্যে যাত্রীরা কিভাবে যাচ্ছেন সেই তথ্য আমাদেরকে একটু জানাবেন, আর সংকট নিরসনে কোনো উদ্যোগ শুরু হয়েছে কি? কলি দিনভর বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এবং যারা দূর দূরান্তে গিয়েছেন তাদের কিন্তু বিকল্প যানে অতিরিক্ত ভাড়া গুনেই যেতে হয়েছে। অর্থাৎ ভোগান্তির পাশাপাশি তাদের পকেট থেকে অতিরিক্ত বাস বা অন্য যে যানবাহনে তারা গিয়েছে সেই অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। এবং আমরা যতটুকু জানি বিকেল 5টার দিকে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যদিও এখন পর্যন্ত সেই বৈঠকটি শুরু হয়নি এবং মালিক সমিতির যে কার্যালয় সেখানে বরিশাল মালিক সমিতি, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী যে মালিক সমিতির নেতৃবৃন্দ রয়েছে তারা একে একে আসতে শুরু করেছেন এবং সেখানে একটি বৈঠক হবে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে এবং সেই বৈঠকটির শেষে বরিশাল জেলা প্রশাসনের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানে তাদের যে দাবি দাওয়া সেটি উপস্থাপন করা হবে। যদি জেলা প্রশাসন তাদের যে মূল দাবি শ্রমিকদের যে নিরাপত্তা জোরদার করা সেটি যদি জোরদার করার নিশ্চয়তা দিতে পারেন তাহলে হয়তো বা আগামীকাল সকাল থেকে আবারও যান চলাচল শুরু হবে। তবে আজ সারাদিন এই বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে পশ্চিম দক্ষিণ অঞ্চলের প্রায় 17টি রুটে যান চলাচল বন্ধ ছিল এবং এই রুটে যারা চলাচল করে প্রতিনিয়ত সেসব যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন এবং যাত্রীরা কিন্তু সেই বাস বন্ধ থাকার কারণে বিকল্প যান হিসেবে তারা
থ্রি হুইলার, সিএনজি বা অটোরিকশায় ভ্রমণ করেছেন, কিন্তু সেই ভ্রমণ করতে গিয়ে তাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে এবং যাত্রীরা বলেছেন যাতে এই ভোগান্তি না থাকে, আগামীকাল থেকে যাতে এই রূপাতলী থেকে সব বাস চলাচল শুরু করতে পারে সেই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলা হয়েছে। কলি। জি, ধন্যবাদ আপনাকে কাউসার। এর মধ্যে আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, একটু জানাবেন, অবরোধ কর্মসূচি তো তুলে নেওয়া হয়েছে, গাড়ি চলাচল কতটা স্বাভাবিক দেখছেন, বিস্তারিত আমাদের একটু জানাবেন। কলি, তুচ্ছ ঘটনায় কিন্তু প্রায় 5 ঘন্টা ঢাকা-রিচা মহাসড়কের মতো একটি ব্যস্ততম সড়কে কিন্তু যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এখন থেকে ঠিক 15 মিনিট আগে এই মহাসড়কে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক মানে শুরু হয়েছে। তবে আমরা দেখছি যে দীর্ঘ যে যানবাহনের দীর্ঘ সারি ছিল, সেই যানবাহনগুলো কিন্তু ধীরে ধীরে এই যে অবরোধ স্থল ছিল সেগুলো আসলে ত্যাগ করছে এবং এইটা আসলে পুরোপুরি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে, সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। যদিও পুলিশ প্রশাসন রয়েছে, দ্রুত তাদেরকে এই যানজট যেটি হয়েছে সেটি আসলে দ্রুত কাটিয়ে তোলার চেষ্টা করছেন। আর একটি হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অনুরোধে মহাসড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলেও তারা কিন্তু এই যে কারখানার বিরুদ্ধে তাদের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, সেই কারখানাটিকে আসলে কিন্তু তাদেরকে সেখানে দেখছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তাদের যে দাবি, তাদের যে চলাচলের রাস্তা যেটি বন্ধ করা হয়েছিল সেই রাস্তাটি আজকেই খুলে দেওয়া হবে। আমরা এখানে প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে তারা আসলে বারবার তাদেরকে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু ব্যর্থ হয়েছে। মানিক, খোরশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিএনপির নতুন কমিটি ঘোষণা নিয়ে মারামারিতে জড়ালো সাতক্ষীরা আশাশুনি উপজেলা বিএনপির দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে বুধহাটা ইউনিয়নের দেউলা সাইক্লোন শেল্টার মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 গ্রুপের অন্তত 7 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান জানান, সপ্তাহখানেক আগে বুধহাটা ইউনিয়নে বিএনপি কমিটির ঘোষণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর একই স্থানে আজ নতুন কমিটির সভাপতি আব্দুর রব গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহণ এবং সাবেক সভাপতি কবির ঢালি গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। 2 গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। 2 ধাপে 3টি পর্বে ইজতেমা অনুষ্ঠানের জন্য এবছর মাঠ প্রস্তুত করা হয়েছে। গাজীপুরের টঙ্গীতে মাঠ পরিদর্শনের পর আইজিপি জানান, প্রথম 2 পর্ব করবেন জুবায়েরপন্থীরা, মাঝখানে বিরতি দিয়ে শেষ করবে সাতপন্থীরা। আর দুপক্ষের সাথে কথা বলে সার্বিক কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার 58তম আসর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার 2 পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। প্রথমটি হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, এরপর 3 ফেব্রুয়ারি শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরাই নিজাম ধাপ। প্রতিটা লোককে ট্রেস করার আমাদের কিছু চেকলিস্ট আছে, এটা দিয়ে চেক করব। সাথে সাথে ওনার ট্রাফিক এবং অন্যান্য কাজে, পাহারার কাজে আমাদের যারা আছে তারা আমরা পালাক্রমে আমরা লোক দেব, একত্রে কিছু লোক ওনাদের সাথে থাকবে। বিরতির পর 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। এই বিষয়ে সাদ অনুসারীদের মতৈক্য থাকলেও আপত্তি উঠেছে বিশেষ একটি শর্ত নিয়ে। 14, 15, 16 তারিখ ইজতেমা অনুমতি, দ্বিতীয় পর্বে ইজতেমার ব্যাপারে তারা একমত, সরকারও একমত হয়েছে, কিন্তু ওখানে একটা শর্ত দেওয়া হয়েছে। এই শর্তের ব্যাপারে আমরা আপত্তি, যে ওখানে শর্ত দেওয়া হয়েছে আমরা নাকি এই আগামী বছর থেকে আর ইজতেমা টঙ্গীর ময়দানে করব না। যেহেতু জোবারপন্থীদের ব্যাপারে কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে আমাদের ব্যাপারে শর্ত দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। 2 পক্ষের সাথে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ পরিদর্শনের পর বললেন আইজিপি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। আমরা আমাদের টোটাল কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণ রাখার পরে আমরা যখন স্যাটিসফাইড হব যে এখন আর অন্য কোনো ধরনের বিপদের কিংবা অসুবিধার সম্ভাবনা নাই, তখন আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, ভাই আপনারা আসেন। এই স্পেসটা এই জন্যই রেখেছি। আসলে যদি 2-4 দিন হয়, আমরা নিজেরাই ওনাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসটা বাড়িয়েছি।
18 ফেব্রুয়ারির মধ্যে প্রশাসনের কাছে মাঠ বুঝিয়ে দিয়ে ইজতেমা স্থল ত্যাগ করার শর্ত দেওয়া আছে সাদ অনুসারীদের। আমিন বাবু, যমুনা নিউজ। বরগুনার 250 শয্যা জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিসেপটিক এবং ঔষধ, যা ধরা পড়েছে যমুনার ক্যামেরায়। এই নিয়ে সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলছেন, স্পর্শকাতর জায়গায় ব্যবহৃত হয় কিছু অ্যান্টিসেপটিক, আর তাই ব্যবহার করা যাবে না মেয়াদোত্তীর্ণ জীবাণুনাশক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল উপকূলীয় এই জেলার 10 লাখেরও বেশি মানুষের চিকিৎসা সেবায় প্রধান ভরসা। সরকারি এই হাসপাতালে অ্যান্টিসেপটিক সহ বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ পেয়ে অনুসন্ধানে যমুনা টেলিভিশন। শুরুতেই প্রসূতি ওয়ার্ডের সেবিকাদের ডিউটি রুমে মেডিসিন ট্রেতে মিলল মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন, যার মেয়াদ শেষ হয়েছে গত বছরের আগস্টে। একই ট্রেতে একটি অ্যান্টিসেপটিক ক্রিম, যার মেয়াদের তারিখের অংশটুকুই ছিঁড়ে ফেলা। ট্যাক্সিজাল আমরা মেয়াদের জন্য নিজেরা হাত ধোয়ার জন্য এটা সাপ্লাই নাই, এটার ভিতরে নিয়ে গেল একটু আগে। হ্যাঁ, এটা ইউজ করলে এর কোনো সমস্যা নেই। একজন গর্ভবতী মায়ের সেনসিটিভ জায়গায় এটাকে ইউজ করা হয়, সেইটা কেন আপনার ইয়া থাকবে? আমার কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আপনি কথা বলেন নিয়ে। এরপর যমুনার ক্যামেরা লেবার ওয়ার্ডে ফ্রিজের মধ্যে মিলল 2 ধরনের মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন। এটার নাম কি? গাইনি ও প্রসূতি বিভাগের দায়িত্বে থাকা জুনিয়র কনসালটেন্ট মাহবুবুর রহমানের কক্ষেও দেখা যায় মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক ও ওষুধের ব্যবহারের ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। কর্তৃপক্ষ দেখেও যদি না দেখার ভান করে থাকে এবং এই ঔষধগুলো যারা স্টোরে রেখেছে বা এই ঔষধগুলো যারা ব্যবহার করছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলছেন, দুটি অ্যান্টিসেপটিক সেনসিটিভ জায়গায় ব্যবহার করা হয়, কোনোভাবেই সেখানে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিসেপটিক ব্যবহার করা যাবে না। 1 নম্বরে ক্লোরোহেক্সিডিন ক্রিম আর 2 নম্বরে জার্মিকর, যেটা ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট সলিউশন, এটার কথা বলতেছেন। মেয়াদ উত্তীর্ণ হিসাবে এই দুটার কোনোটা ইউজ করা উচিত না। এগুলো সেনসিটিভ জায়গাতে ইউজ হয় ওষুধগুলা, তো কোনো ওষুধই আসলে মেয়াদ উত্তীর্ণ ব্যবহার করা উচিত না। বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়কের নজরে আনার পর খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমার নলেজে আসলো, আমি খোঁজ নিয়ে দেখব, যদি এরকম কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং সামনে যাতে না করতে পারে সেটার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। বরগুনা 250 শয্যা হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে 400 থেকে 500। বহির্বিভাগে সেবা নেন 800 থেকে 900 মানুষ। জাহিদ হাসান, যমুনা নিউজ। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের ফলে সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। ধর্মঘট তুলে নেয়ার পর সকাল 6টা থেকে ট্রেন চলাচল শুরু হয় রাজশাহীতে। আর পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে সকাল 6টা 5 মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদড়ি এক্সপ্রেস। এরপর 6টা 50 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস এবং 7টায় বনলতা এক্সপ্রেস। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহার হয়। অনেক যাত্রী বিষয়টি জানতেন না, আর সে কারণে সকালের দিকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে অনেক আসন ফাঁকা ছিল। এছাড়া চট্টগ্রাম এবং খুলনা থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর আর এক্সপ্রেসওয়ে ট্রেনগুলো, তবে শিডিউল ঠিক হতে কিছুটা সময় লাগবে, এমনটা জানিয়েছে পূর্বাঞ্চল রেলওয়ে। সকাল থেকেই যথারীতি টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া খুলনা, সিলেট এবং ময়মনসিংহ রুটের ট্রেনগুলো শিডিউল সামাল দেওয়ার চেষ্টা করছে সকাল থেকেই। লিখিত প্রজ্ঞাপন দিব এই নিরিখে মুজিবুর রহমান ভাই সারা বাংলাদেশ সকল রানিং স্টাফকে নির্দেশ দিয়েছেন স্ব কাজে ফিরে যাওয়ার জন্য। তাই আমরা স্ব কাজে ফিরে এসেছি। আমাদের দাবি দেওয়া মেনে নিছে, মৌখিক আশ্বাস দিছে, আজকে সম্ভবত প্রজ্ঞাপন আসবে। নীলফামারীতে মাত্র 25% জনবল নিয়েই চলছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। দক্ষ শ্রমিকদের অবসর আর পর্যাপ্ত নতুন শ্রমিকের নিয়োগ না হওয়ায় কর্মী সংকটে বাধাগ্রস্ত কাঙ্ক্ষিত আউটটার্নও। কর্তৃপক্ষ বলছে বিগত সরকারের সিন্ডিকেট ভেঙে কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে পট পরিবর্তনের পর এই স্বল্প জনশক্তি নিয়েই গেল 4 মাসে পরিবর্তন এসেছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার রুগ্ন দশা নিয়ে সহকর্মী মাহমুদ রাফিনের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ।
সৈয়দপুর রেলওয়ে কারখানা ১১০ একর জমিতে প্রতিষ্ঠিত ১৮৭০ সালে। তারপর থেকে চলছে রেলওয়ের যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ওয়াগন মেরামত ও রক্ষণাবেক্ষণ। তবে প্রায় ৩ দশক আগে রেল সংকোচন নীতির আওতায় জনবল কমানোর পর থেকেই এটি ধুঁকছে। ২৮৫৯ পদের বিপরীতে বর্তমানে কারখানায় কর্মরত মাত্র ৭১০ জন। এমনকি উপসহকারী প্রকৌশলীদের মতো গুরুত্বপূর্ণ পদেও জনবলের অভাব। এক সময় যেখানে হাজারেরও বেশি যন্ত্রাংশ তৈরি হতো, সেখানে এখন উল্টো চিত্র। ক্যারেজ, পেইন্ট ও বগিসহ কারখানার বিভিন্ন শপ প্রাণহীন। ৯ দিনের মধ্যে হলো গাড়ি টোটালি হলো গাড়ি শেষ করে গাড়ি বাইরে আউটটার্ন দেওয়ার জন্য। আসলে আমরা অল্প লোকজন থাকার জন্য আমরা কাজটা সঠিক সময়ে সমাধান করতে পারতেছি না। আমাদের যেগুলো দক্ষ জনবল ছিল ২০১২ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত, সেগুলা আপনার রিটায়ার্ড হয়ে শেষ হয়ে গেছে। 30%ই বলা যায় যে অদক্ষ নতুন খালাসি জয়েন করেছে। তো এই অদক্ষ জনবল দিয়ে আসলে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট আউটটার্ন দেওয়া খুবই টাফ। ৭৮ জন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী পদ বিদ্যমান। তার মধ্যে ২১টা পদে আমরা ২১ জন মাত্র কর্মরত আছি। বিগত সরকারের আমলে টেন্ডার প্রক্রিয়ায় সিন্ডিকেট, যন্ত্রাংশ চুরিসহ নানা অনিয়মের অভিযোগ ছিল কারখানাটিতে। ৫ আগস্টের পর অনেকটাই পরিবর্তন এসেছে বলে দাবি বিভাগীয় তত্ত্বাবধায়কের। আমাদের আউটটার্নের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে হব। বাধাটাকে আমরা বর্তমানে ৫ই আগস্টের পরে অনেকটাই উতরে ফেলতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আরও হব। বিভাগীয় কর্মকর্তা আরও জানান, শ্রমিক সংকট নিরসনে নতুন নিয়োগের প্রক্রিয়াও চলমান। জনবল নিয়োগের এটা কিন্তু একটা লেন্দি প্রসেস বলা যায়, হুট করেই তো জনবল নিয়োগ হয় না। তবে আমাদের এন্ট্রি লেভেলের যে পদগুলো আছে সেগুলো আমরা শূন্য করার জন্য আমরা বিশেষ করে পদোন্নতি প্রক্রিয়াগুলোকে আমরা সচল করতে সক্ষম হয়েছি। পশ্চিমাঞ্চলে মিটার ও ব্রডগেজ রেলকোচ রয়েছে ৮৯০টি। নিয়মিত রক্ষণাবেক্ষণে প্রতি মাসে অন্তত ৭৫টি রেলকোচ আউটটার্ন দিতে হয়। বিগত ১.৫ দশকে জনবল নিয়োগে রেলপথ মন্ত্রণালয়ের আশ্বাস মিললেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। আর ২০১৬ সালে সৈয়দপুর রেলওয়ে কারখানার অভ্যন্তরে ২০ একর জমির উপর কোচ এবং ওয়াগন নির্মাণে একটি নতুন ক্যারেজ শপ নির্মাণের কথা থাকলেও তাও বাস্তবায়ন হয়নি। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে গণশুনানি চলছে কুমিল্লায়। সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এই গণশুনানি শুরু হয়। এতে কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেন, প্রধান আকাঙ্ক্ষা ন্যায় বিচার হলেও আমরা এক ধরনের অবিচার লালন করি। দুদকের আগে ১৭০টি গণশুনানি করলেও বর্তমান কমিশনের এটি প্রথম শুনানি। আগামীকালের গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ সাধারণ তাদের অভিযোগসমূহ কুমিল্লায় সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরা হবে। সুনামগঞ্জের পাটলাই নদীতে নাব্য সংকটে দেখা দিয়েছে কয়েক কিলোমিটার নৌজট। আটকে আছে কোটি কোটি টাকার পণ্যবাহী কয়েকশো নৌযান। নদীতে খাবার সংকটে চরম দুর্ভোগে দিন কাটছে শ্রমিকদের। আর সেই সাথে পণ্য নির্ধারিত সময়ে গন্তব্যে না পৌঁছালে আছে লোকসানের শঙ্কাও। প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর জেলা সুনামগঞ্জ। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় জেলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি কয়লা, বালু এবং চুনাপাথর। সড়ক পথে সরবরাহের তুলনায় নদী পথে এসব পণ্য পরিবহন তুলনামূলক সহজ হওয়ায় তাহিরপুরের পাটলাই নদী দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ সারা দেশে পৌঁছায় কয়লা, বালু ও চুনাপাথর। কিন্তু শীতকালে একদিকে যেমন নদীর পানি কমেছে, অন্যদিকে ভারতের পাহাড় থেকে আসা পলিতে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। আটকে আছে কয়েকশো পাথর আর কয়লা বোঝাই নৌকা এবং বালখেট। এতে নদীর কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে নৌজট। নদীর পানি শুকানো অবস্থায় আমরা নাও নিয়ে আটকে গিয়েছি। মনে করেন রুট নাও বাইরটিতে কষ্ট হচ্ছে আর আমরাও যাইতে কষ্ট হচ্ছে। গাড়া লাগে বসে আজ এক সপ্তাহ ধরে আমরা এইরকম ভোগান্তিতে আছি। এনে তো আজকে ৮ দিন ধরে মনে করেন গাড়া দেখেন শত নাও উজান বাটার সব বন্ধ। নদীতে আটকা পড়ে দুর্ভোগে দিন কাটছে নৌযান শ্রমিকদের। একে তো খাবার সংকট, অন্যদিকে নির্ধারিত সময়ে পণ্য পৌঁছাতে না পারলে লোকসানের শঙ্কা।
আমরা এখানে আটক আছি আজকে 7-8 দিন ধরে, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, বাজার সদাই করার কোনো বাউ নাই। 4-500 নৌকা এই জায়গার মধ্যে আছে, আমরা খানি নাই, কুরাক নাই, বাজার নাই কাছে, খানি দানির কোনো ব্যবস্থা নাই। মনোদিন এগুলা নৌকা বয়ে লইছি, এখন কোনো বন্দোবস্ত নাই। মনোদিন দেখা গেছে কি তাই অবৈধভাবে এই টাকাগুলো নিতেছে, নদীকরণের কোনো ধার না নেই। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, নৌ চলাচল স্বাভাবিক করতে নদীতে ভেকুর মাধ্যমে খনন কাজ চলছে। শ্রমিক ও বাল্কহেডের নিরাপত্তায় নদীতে টহল জোরদার করেছে নৌ পুলিশ। নৌপথের নিরাপত্তা সংকটের কারণে আমরা পাটলাই নদীর টেকেরঘাট এলাকার আমরা পর্যায়ক্রমে সুনামগঞ্জে সকল নৌপথ খনন করব। আমরা অত্যন্ত শক্ত অবস্থানে আছি, কোনো চাঁদাবাজির সুযোগ নাই। যে চাঁদাবাজি করতে হবে ওদের গ্রেপ্তার হবে, আনলে তার জান নিয়ে সে পলাইতে পারবে না। নদীর নাব্য সংকট দূর করতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শরীয়তপুরের হাসপাতালে কয়েক গুণ বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। শয্যা সংকটে মেঝে আর বারান্দায় এমনকি সিঁড়ি ঘরেও ঠাঁই হচ্ছে না রোগীদের। 100 শয্যা শরীয়তপুর সদর হাসপাতালে সবসময় রোগী ভর্তি থাকে ধারণ ক্ষমতার বেশি, ফলে স্থান সংকুলান না হওয়ায় বারান্দা আর মেঝেতে চিকিৎসা নিতে হয় অনেক রোগীকে। এই সংকট বেড়ে যায় শীতকালীন রোগবালাই দেখা দিলে। হাসপাতালের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 7,000 রোগী, যা স্বাভাবিক সময়ের প্রায় 3 গুণ। এখানকার 10 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি 57 জন। এরকম যদি নোংরা পরিবেশ থাকে তাহলে তো শিশুদের জন্য অসুস্থ। এই যে আমার বাচ্চা নিয়ে আসছি শ্বাসকষ্ট, এখানে যে ধুলাবালি এরকম যদি থাকে তাহলে তো ওরা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। সিচুয়েশন খারাপ, এখানে সিট ছিল না কোনো, সবাই বেশিরভাগ সব ফ্লোরেই আছে, দেখতে পাচ্ছেন আপনারা, যার কারণে একটু লেটে ভর্তি করা লাগছে। এখানে যে ফ্লোরিং করলে আপনার যে পায়ের যে জুতার যে ধুলাবালি এগুলো আসলে বাচ্চার গায়ে লাগতেছে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। যে পরিমাণ আমাদের এ জায়গায় স্টাফ থাকার কথা ওইটা তো আমাদের নাই, জনবল কম। এ জায়গায় আমাদের এটা দেওয়া একটু হিমশিম হয়ে যাচ্ছে, চিকিৎসা দেওয়া বা রোগী যেভাবে আশানুরূপ করে আমরা ওইভাবে দিতে পারি না। আসার পরে ওনারা বলতেছে যে সিট নাই, সিট নাই, আমার আর কি করণীয়, আমি কি করতে পারি। আজকে 6 দিন হয়েছে আসছি, 5 দিন আসলাম পোলরে, একদিন আইসে এক রাত রাখলাম বেডে। আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সামান্য ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, গায়ে অল্প জ্বর, এগুলো হাসপাতালে আসার আপনাদের প্রয়োজন নেই। এগুলো আপনারা নিজেরা ভালো করে বাচ্চাকে ঢেকে রাখুন, সময় মতো খাবার দিন। সমস্যা মেইনলি হয় রোগী বেশি থাকার কারণে, ওভারক্রাউডিংয়ের কারণে। যেখানে আমার 100 বেডের হাসপাতাল, সেখানে প্রায় রুগী থাকে 300 রুগীর সাথে আরও অ্যাটেন্ডেন্স থাকে 600, তাহলে 900 লোক যদি আপনার হাসপাতালের ভিতরে থাকে, তারা এখানে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাথরুম সবগুলো তারা এখানে ব্যবহার করে। এই কারণে আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চেষ্টা করেও পুরোপুরি রাখতে পারি না। বেশিরভাগ শিশু ও বয়স্করা নিউমোনিয়া, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সাদেশের আয়োজন।